দেখো, জয়নিং দ্য সেন্টেন্সেস তোমাদের প্রথম যেটা আমি শুরু করতে যাচ্ছি, অর্থাৎ এটা একেবারেই তোমাদের জন্য নতুন চ্যাপ্টার। তার মানে তোমাদেরকে পরীক্ষার সময় দুটো করে সেন্টেন্স দেওয়া থাকবে, আর সেই দুটো সেন্টেন্সকে তোমাদেরকে যোগ করতে হবে। এখন যখন আমরা দুটো সেন্টেন্স, যে কোনো দুটো সেন্টেন্স দেওয়া থাকলে আমরা দুটো সেন্টেন্সকে এক করব, তো সেটাকে বলা হয়, সেই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে তোমাদের জয়নিং দ্য সেন্টেন্সেস। তো চ্যাপ্টারটার নাম তোমরা, গ্রামারের চ্যাপ্টারটার নাম তোমরা লিখতে পারো, জয়নিং সেন্টেন্সেস। এখন যখন আমাদেরকে একাধিক সেন্টেন্স দেওয়া থাকবে, অর্থাৎ কিনা একের বেশি সেন্টেন্স দেওয়া থাকবে এবং আমরা সেন্টেন্স দুটোকে জয়েন করব, তখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ম মেনে চলতে হবে। আমাদের ইচ্ছে মতো যে আমরা জয়েন করে দেব তা নয়, আমাদের কিছু নিয়ম মেনে তারপর আমাদেরকে সেই অর্থাৎ সেন্টেন্স গুলোকে জয়েন করতে হবে। তো এবারে আজকে ডেটটা লিখে নাও। আজকে কত, 24 তো, তাই না? আজকে কত হ্যাঁ তারিখ? ম্যাম, আচ্ছা, 24। 24। হ্যাঁ, লিখে নাও ডেটটা। 24/7/2021। তো এবারে দেখো, আচ্ছা ঠিক আছে, আমি মুছছি না, পরের পৃষ্ঠায় চলে যাই। তো এবারে দেখো, এই যে আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কিছু শিখে নিব হচ্ছে ক্লজ এর সম্পর্কে। আমরা কিছু শিখে নিব ক্লজ কাকে বলে। তোমরা শুনেছো নিশ্চয়ই, ক্লজ কথাটা শুনেছো আগে? তোমরা কি, আমি যে বললাম যে ক্লজ কথাটা, সেই ক্লজ কথাটা কি তোমরা শুনেছো আগে? না ক্লজ, ম্যাম। ক্লজ। আচ্ছা, সেন্টেন্স না কাকে ম্যাম। বলে তোমরা তো জানো? আচ্ছা, সেন্টেন্স কাকে বলে তোমরা তো জানো, হোয়াট ইজ আ সেন্টেন্স? অর্থাৎ বাক্য হ্যাঁ কাকে বলে, বাংলাতে বললেও হবে, বাংলাতেও যদি বলো একই কথাই, বাংলা হোক ইংলিশ হোক, বাক্য কাকে বলে তো তোমরা জানো। কতগুলো শব্দ যখন কি একত্রিত হয়ে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখনই তাকে কি বলা হবে? বাক্য বলা হয়, তাই তো? যখন অনেকগুলো শব্দ, অর্থাৎ মানে মোর দ্যান ওয়ান ওয়ার্ডস যখন একসাথে হয়ে, মানে একের থেকে বেশি শব্দ যখন একসাথে হয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সেই শব্দগুলোকে একসাথে করার পরে এবং ঠিক মতো অ্যারেঞ্জ করার পরে, সাজানোর পরে যখন কিনা সেগুলো একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখনই সেটাকে বলা হয় সেন্টেন্স। এবারে বড় কোনো একটা সেন্টেন্সের মধ্যে আবার ছোট সেন্টেন্স লুকিয়ে থাকতে পারে, বা আমরা দেখতে পারি, বড় কোনো সেন্টেন্সের মধ্যে, যেমন ধরো আমি যদি বলি I know, I know where he lives. I know where he lives. I know where he lives. তো এবারে দেখো, এই যে এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, I know where he lives, এখানে এই I একটা শব্দ, নো একটা শব্দ, ওয়্যার একটা শব্দ, হি একটা শব্দ, লিভস একটা শব্দ। তাহলে এই যে আই নো ওয়্যার হি লিভস, এখানে দেখো 1 2 3 4 5টা শব্দের মিলনে কি হলো, একটি সম্পূর্ণ অর্থ প্রকাশিত হলো। তখনই এটাকে আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। তাহলে এটাকে একটা কি বলা যাবে, পুরো একটা সেন্টেন্স বলা যাবে, কেন কি আমি জানি সে কোথায় থাকে। তো এটা একটা পুরো সেন্টেন্স। এবারে এই সেন্টেন্সটাকে যদি আমরা ভালো করে দেখি, এই সেন্টেন্সটাকে যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি বা ভালো করে যদি অবজারভেশন করি, ভালো করে যদি দেখি, তাহলে দেখতে পাবো কি, দেখো এই যে এখানে আই নো, শুধু যদি আই নো আমরা বলি, এই আই নোটা কিন্তু কি হয় বলতো, একটা সম্পূর্ণ বাক্যই হয়। আই নোটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। কেন, দেখো আই হচ্ছে এখানে কি, সাবজেক্ট। আই হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ আমি জানি। আই নো এখানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে আই নো যে কথাটা, এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা কি, সম্পূর্ণ একটা বাক্য। তার মানে দেখো, এই যে পুরো বাক্যটা ছিল, এই সম্পূর্ণ যে বাক্যটা ছিল, পুরো যে বাক্যটা ছিল, সেই পুরো বাক্যের মধ্যে আবার কি ছিল, এই সম্পূর্ণ বাক্য যেটা আমরা দেখেছিলাম যে আই নো ওয়্যার হি লিভস, এই সম্পূর্ণ বাক্যের মধ্যেও আবার কি আরো বাক্য লুকিয়ে আছে। তাহলে সেই একটা সম্পূর্ণ বাক্য কি, এখানে একটা সম্পূর্ণ বাক্য আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আই নো। এটা আই নো হয় কি না, আই নো একটা সম্পূর্ণ বাক্য হয় কি না? আই নো তো একটা হ্যাঁ ম্যাম। সাবজেক্ট আছে, একটা ভার্ব। হ্যাঁ, আই নো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। দেখো, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব।
তাহলে আমি যদি শুধু বলি আই নো, আমি যদি শুধু বলি আই নো, এটা কিন্তু পুরো একটা সেন্টেন্স, এটা কিন্তু সম্পূর্ণ একটা সেন্টেন্স। এখানে কিন্তু আর কেউ বলতে পারবে না যেটা সেন্টেন্স গঠন হয়নি, এটা সেন্টেন্স গঠন হয়েছে, আই নো। এবারে এই সেন্টেন্সের মধ্যে বাকি রয়ে গেল কোনটা? বাকি রয়ে গেল ওয়্যার হি লিভস, বাকি রয়ে গেল এটা। দেখো বাকি রয়ে গেল যেটা, সেটা আমি শুধু মার্ক করছি। বাকি রয়ে গেল হচ্ছে শুধু ওয়্যার হি লিভস, এইটুকুটা বাকি রয়ে গেল। এবারে দেখো এই যে ওয়্যার হি লিভস, এই কথাটাকে কিন্তু আমরা সম্পূর্ণ বাক্য রূপে লিখতে পারবো না, মানে এইটুকুকে যদি আমরা বাদ দিয়ে রাখি, আই নো কে বাদ দিয়ে, এবারে ওয়্যার দিয়ে যখন শুরু হলো ওয়্যার হি লিভস, তখন কিন্তু আমরা এটাকে একটা সম্পূর্ণ বাক্য রূপে লেখা যাবে না। ওয়্যার হি লিভস কথাটা খাপছাড়া, ওয়্যার হি লিভস যদি বলা হয় শুধু, এটা হচ্ছে খাপছাড়া হয়ে যাবে। কারণ ওয়্যার হি লিভস এটা একটা কোনো সম্পূর্ণ বাক্য হলো না। কারণ ওয়্যার ডাজ হি লিভ বলে পরে এটা একটা কোশ্চেন হতে পারে, তখন সেটা একটা সম্পূর্ণ বাক্য হতে পারে। কিন্তু ওয়্যার হি লিভস বললে কিন্তু এটা একটা সম্পূর্ণ বাক্য হবে না। তাহলে দেখো এই যে WH ওয়ার্ড দিয়ে যে শুরু হয়েছিল, সেখান থেকে এই বাক্যটা আলাদা যখন আমরা করলাম, এই আই নো কে আলাদা করলাম আর ওয়্যার হি লিভস কে আলাদা করলাম, এই ওয়্যার হি লিভস কথাটাকে একা একা বলা যাবে না, অর্থাৎ এটাকে সম্পূর্ণ সেন্টেন্স রূপে বলা যাবে না। বুঝতে পেরেছো কি আমার কথাটা তোমরা? এটাকে আমরা সম্পূর্ণ সেন্টেন্স রূপে বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ সেন্টেন্স হয়নি। হোয়ার হি লিভস এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স নয়। তাহলে এই যে একটা বাক্যের মধ্যে আমরা যে দুটো সেন্টেন্স পেলাম বা একটা সেন্টেন্স পেলাম, এটা একটা পুরো সেন্টেন্স ছিল। আর এবারে এই যে এখানে যে কতগুলো শব্দের মিলন, হোয়ার হি লিভস এটাও এই বাক্যটিরই অংশ ছিল, হোয়ার হি লিভস এটাও এই বাক্যটিরই অংশ। তাহলে দেখো এটারও একটা নাম আছে, সেন্টেন্স না হোক, এটা বাক্য না হলেও এটাকে বলা হয় ক্লজ। এটাকে আমরা কি বলতে পারি? ক্লজ বলতে পারি। তার মানে বাক্যের ভেতরের যে ছোট ছোট সেন্টেন্স গুলো, সেন্টেন্সও হতে পারে বা একটা সেন্টেন্সের অংশ হতে পারে, যে কোনো একটা সেন্টেন্স হতে পারে বা একটা সেন্টেন্সের অংশ হতে পারে। তাহলে একটা সেন্টেন্স হতে পারে আই নোটাকে বললে শুধু এটা সেন্টেন্স বলা যায়, কিন্তু হোয়ার হি লিভস বললে এটা কি সেন্টেন্সের একটা অংশ হবে, এইটুকুটা হবে যে সেন্টেন্সের একটা অংশ। তাহলে এই যে দুটো অংশ আমরা পেলাম, একটা সম্পূর্ণ সেন্টেন্স, আরেকটা হচ্ছে কি শুধু শব্দের মিলনে যেটা তৈরি হয়েছে সেটা। তাহলে দেখো এই দুটোকেই আমরা বলতে পারি ক্লজ। এই দুটোকে আলাদা আলাদা করে যদি আমরা বলি, তাহলে এই দুটোরই নাম হচ্ছে ক্লজ। এই দুটোরই নাম হচ্ছে কি? ক্লজ। লিখে নাও তোমরা খাতাতে, এই দুটোরই নাম হচ্ছে ক্লজ। যদিও তোমাদের অনেকেই এটা না জেনেই জয়নিং অফ সেন্টেন্সেস চ্যাপ্টারটা করবে, কিন্তু তথাপিও যদি বড় হয়ে তোমাদেরকে বলা হয় যে কেমন করে করলে, বা তোমরা যদি সেন্টেন্সের গঠন সম্পর্কেই তোমাদের ধারণা না থাকে, তাহলে অর্থাৎ শুধু ফর্মুলা শিখে যদি অঙ্ক করা যায়, তাহলে সেটাকে সেইভাবে ঠিক অঙ্কে কেউ ভালো হতে পারে না। সেরকমই গ্রামারেও যদি কিনা ভেতরে ডেপথে না ঢোকো, অর্থাৎ ভালো করে যদি সম্পূর্ণ জিনিসটা না জানো যে কিভাবে আমরা জয়েন করছি, কেন কিভাবে জয়েন করছি, বা কত ধরনের সেন্টেন্স থাকতে পারে এই ক্লজের উপর মানে ডিপেন্ড করে, ক্লজের উপর ডিপেন্ড করে সেন্টেন্স কয় প্রকারে ভাগ হতে পারে, সেটা যদি না জানো, তাহলে পরে কিন্তু এই জয়নিং অফ সেন্টেন্সেস চ্যাপ্টারটা খালি উপর দিয়ে শিখে চলে যাবে, ভেতরের কিছুই জানতে পারবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই আমি কি বলেছি? কোন একটা চ্যাপ্টার শিখতে গেলে তার একটু ভেতরে প্রবেশ করা, গভীরে প্রবেশ করাটা প্রয়োজন। কোনো একটা সাবজেক্টের বা চ্যাপ্টারের গভীরে যদি না যাও, শুধু উপর উপর শিখে গেলে সেটা ভালো করে শেখা হয় না। সেখানে মনের মধ্যে সবসময় সংশয় থেকে যাবে, সবসময় মনের মধ্যে কিন্তু কিন্তু দ্বিধা থেকে যাবে, আমার কি উত্তরটা ঠিক হলো? কিন্তু যখন কিনা তোমার পুরো একেবারে আইডিয়াটা থাকবে, যেমন কিনা তোমরা যখন দ্বিঘাত সমীকরণ করো, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা তো অনেকেই মুখস্থ করে, তাই তো? দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা যেন কি? এক্স ইকুয়াল টু কি রুট দুটোর ফর্মুলা কি, মূল দুটোর ফর্মুলা কি? অর্থাৎ একটাই ফর্মুলা, প্লাস মাইনাস দিয়ে। কি হয় ফর্মুলাটা? আচ্ছা, তো তোমাদের ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণ করিয়েছেন না স্যার? দ্বিঘাত সমীকরণ আছে না তোমাদের? দ্বিঘাত মাইনাস সমীকরণ বি প্লাস মাইনাস রুট ওভার হ্যাঁ, বি প্লাস মাইনাস রুট ওভার, তারপর কি? 4ac মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac হ্যাঁ, ভালো করে বাই মুখস্থ 2a। করবে এগুলো। তাহলে সেই ফর্মুলাটা কি করে এসছে? সেই ফর্মুলাটা কি করে এসছে, অর্থাৎ এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 থেকে কিভাবে এসছে, সেটা থেকে বের করেই তো তোমরা শিখেছো।
ওটা ডিডাকশনটাও তো শিখেছো, কিভাবে এসেছে এই ফর্মুলাটা সেটাও তো শিখেছো, না শুধু ফর্মুলাটা মুখস্থ করেছো? সেটার যে না ম্যাম, ডিডাকশন যেটা, শিখেছি। হ্যাঁ তাহলে ওই যে এই যে আসলো কি করে ফর্মুলাটা, এখানেও তাই, এই ফর্মুলাটা আসলো কি করে গ্রামারেও তাই, সেই ফর্মুলাটা কি করে আসলো, সেই ফর্মুলাটা কি করে উৎপন্ন হলো সেটা আমাদের জানতে হবে। সেই জন্য আমাদের ভালো করে ক্লজ জানতে হবে। এই চ্যাপ্টারে জয়নিং অফ সেন্টেন্সেস এ আমাদের ক্লজ জানতে হবে, বুঝতে পেরেছো? কারণ জয়নিং অফ সেন্টেন্সে যদি আমরা ক্লজ না জানি তাহলে আমরা ভালো করে এই চ্যাপ্টারটা করতে পারবো না। একটু বোঝার চেষ্টা করবে, তাহলে ক্লজ কঠিন কিছুই নয়। এখানে আমি কোনো কঠিন একেবারে তোমাদের সাংঘাতিক করে কিছু বলবো না। অ্যাকচুয়ালি তোমাদের থেকে আমাদের সময় এই ক্লজ চ্যাপ্টারটা আরো অনেক বেশি কঠিন ছিল। এখন তোমাদের জন্য অনেকটা এটা সরলীকরণ করা হয়েছে। তোমাদেরকে শুধুই জয়নিং অফ সেন্টেন্সেস দেওয়া হয়, আমাদের সময় কিন্তু একটু আরেকটু তোমার মানে কঠিন ছিল। তা এখানে দেখো তাহলে এই ক্লজে এই আই নো ওয়্যার হি লিভস, এবারে যেটা আমি বললাম এখানে বলো তো তোমরা আমাকে যে কোনটা সম্পূর্ণ বাক্য এবং কোনটা সম্পূর্ণ বাক্য নয়, অর্থাৎ এই বাক্যের আই নো ওয়্যার হি লিভস এই বাক্যের কতটুকু কে আমরা সম্পূর্ণ বাক্য বলতে পারি এবং কতটুকুকে সম্পূর্ণ বাক্য বলতে পারি না, একটু বলো দেখি আমাকে, আই তাহলে নো আমি কে বুঝবো সম্পূর্ণ কোনটা। বাক্য আই নো কে সম্পূর্ণ হ্যাঁ, বাক্য বলা হয়, আর ওয়্যার হি লিভস এটাকে ক্লজ ভেরি গুড। এই অংশ। আই নো কে আমরা হ্যাঁ আমরা সম্পূর্ণ বাক্য বলতে পারি, কিন্তু হোয়ার হি লিভস কে আমরা সম্পূর্ণ বাক্য বলতে পারি না। এবারে এই যে সম্পূর্ণ বাক্য বলতে পারি এবং সম্পূর্ণ বাক্য বলতে পারি না, এই দুটোকেই আমরা আবার কিন্তু কি বলতে পারি বলতো, ক্লজ বলতে পারি। এই দুটোকেই আমরা কি বলতে পারি, ক্লজ বলতে পারি। দেখো আই নো একটা ক্লজ, আই নো, সরি কালারটা চেঞ্জ করে নেই, নয়তো তোমরা দেখতে পাবে না। আই নো, এই আই নো হচ্ছে একটা ক্লজ, আই নো হচ্ছে একটা ক্লজ, আর এদিকে হোয়ার হি লিভস আর একটা ক্লজ। হোয়ার হি লিভস হচ্ছে আরেকটা ক্লজ, এটা হচ্ছে আরেকটা ক্লজ, হোয়ার হি লিভস হচ্ছে আরেকটা ক্লজ। বুঝতে পেরেছো সবাই? এই আই নো হচ্ছে একটা ক্লজ, হোয়ার হি লিভস হচ্ছে আরেকটা ক্লজ। এবারে এই ক্লজ গুলোরও নাম আছে, আমি বলছি তোমাদেরকে, দাঁড়াও, স্টেপ বাই স্টেপ বলছি। তো তাহলে এখন আমরা এই যে আমরা এটা যে দেখলাম, এখান থেকে আমরা ক্লজের সংজ্ঞাটা নিজেরাই বলতে পারবো কিনা? এই যে আমরা এখান থেকে দেখলাম আই নো একটা ক্লজ আর হোয়ার হি লিভস আর একটা ক্লজ, এখান থেকে ক্লজের ডেফিনেশনটা আমরা নিজেরাই তো বলতে পারবো, তাই না? বা ক্লজের সংজ্ঞাটাকে আমরা নিজেরাই নিজেদের ভাষাতে বলতে পারবো। কি বলা যেতে পারে দেখো, যে কিছু শব্দের বা কোনো একটি বাক্যের মধ্যেকার বাক্যকে বা কিছু শব্দের মানে মিলনকে আমরা কি বলতে পারি, ক্লজ বলতে পারি। কয়েকটা শব্দকে একাধিক শব্দের, যেটা দেখো একাধিক শব্দ দিয়ে যেটুকু পোর্শন এখানে তৈরি হয়েছে, অর্থাৎ কি একটি বাক্যের অন্তর্গত কোনো বাক্য বা কোনো মানে শব্দের সমন্বয়ে যেটা তৈরি হয়েছে, যে শব্দের সমন্বয়ে তৈরি একটি অংশকে কি বলা যেতে পারে, ক্লজ বলা যেতে পারে। এখানে আই নো কে আমি একটা ক্লজ বললাম, এটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য, এটাও শব্দের সমন্বয়, এটাও একাধিক শব্দের সমন্বয় হয়েছে। আবার হোয়ার হি লিভস এটাও একাধিক শব্দের সমন্বয় হয়েছে। এই দুটোকেই আমরা ক্লজ বলতে পারি। তাহলে দেখো ক্লজের যদি ডেফিনেশন জিজ্ঞেস করা হয় তখন কি হবে, যে ক্লজ ইজ এ সেন্টেন্স অর এ পার্ট অফ সেন্টেন্স অফ এ বিগার সেন্টেন্স। ক্লজ ইজ এ সেন্টেন্স অর এ পার্ট অফ সেন্টেন্স অফ এ বিগার সেন্টেন্স, অর্থাৎ কোনো বড় একটি সেন্টেন্সের একটা অংশ বা মানে একটা ছোট অংশকে আমরা ক্লজ বলতে পারি। কোনো বড় একটা সেন্টেন্সের একটা ভেতরে যে একটা সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স থাকবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লজ। তো তোমাদেরকে মানে ক্লজের ডেফিনেশন আমি এখানে মুখস্থ করতে বলছি না, আমি বলছি যে তোমরা ক্লজ কাকে বলে সেটা বুঝতে পেরেছো কিনা, একটুকু কি তোমাদের ক্লিয়ার হয়েছে আমি যেটা বললাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? কারোর মনে কোনো সংশয় আছে, কোনো কনফিউশন আছে? না ম্যাম। না না ম্যাম। আচ্ছা, সবাই বুঝেছো তো এটুকু? এবারে দেখো আমি যে বললাম এই ক্লজেরও আবার আলাদা আলাদা নাম আছে। তাহলে দেখো এখানে এই যেখানে যে আমি লিখেছিলাম আই নো, এটাকে বলা হয় মেইন ক্লজ, এটাকে বলে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। মেইনও বলা যেতে পারে আবার প্রিন্সিপালও বলা যেতে পারে। মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল কিন্তু নয়, জানো তো তোমরা প্রিন্সিপাল আর প্রিন্সিপাল এটা আমার ইসেতেও আসে, ভোকাবুলারিতেও আসে, এই দুটোর মধ্যে পার্থক্য জানো তো?
হ্যাঁ ম্যাম। দুটোর পক্ষে, হ্যাঁ তাহলে দেখো, হ্যাঁ আমি আরেকবার লিখছি, এখানে লেখাটা ভালো হয়নি। তাহলে দেখো, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তা এটাকে কেন মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলা হলো বলো তো? কারণ শুধু যদি আমি আই নো লিখি, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কি হলো সেন্টেন্স হলো, অর্থাৎ কি স্বাধীন একটা সেন্টেন্স, অর্থাৎ কি এটা কারোর উপর নির্ভরশীল নয়। এটাকে বাক্য তৈরি করার জন্য অন্য কোনো মানে আর কোনো বাক্য মানে আর কোনো শব্দের উপর এটাকে নির্ভর করতে হবে না। আই নো একটা সম্পূর্ণ একটা বাক্য। সেই কারণেই অর্থাৎ বাক্যের যেটুকুকে, তার মানে যেই বাক্যের যেই অংশটুকু একা একাই মানে তোমার মানে কারোর উপর নির্ভর করে না, মানে এটাই তোমার একটা মানে পুরো বক্তব্যকে অর্থাৎ পুরো বাক্যকে প্রকাশ করে, সেটাকেই বলা হয়েছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। সেটাকেই বলা হয়েছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এখন এই বাক্যটার বাকি যেটুকু তোমার পার্ট ছিল, সেটা হচ্ছে কি হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। এখানে দেখো, এই যে হোয়ার হি লিভস কথাটা শুধু যদি আমরা লিখি, এই কথাটার কিন্তু কোনোই মানে হবে না যদি নাকি সামনে আই নোটাকে না লেখা হয়, তাই কি না? আই নো কে যদি সামনে না লেখা হয়, তাহলে কিন্তু এই হোয়ার হি লিভস কথাটার কোন রকম মানে মানে সম্পূর্ণ একটা কোনো অর্থ প্রকাশিত হবে না, অর্থাৎ কিনা এটা কোনো সেন্টেন্স নয়, এটা কোনো বাক্য নয়। বাক্য না হলে পরে পুরো পুরো অর্থ প্রকাশ করা যায় না। তা হোয়ার হি লিভস কথাটাকে এই আই নো কে ছাড়া লেখা যাবে না। সেই জন্য এই যেহেতু এটা আরেকজনের উপর নির্ভরশীল, এই হোয়ার হি লিভস এই পোর্শনটুকু এই পার্টটুকু, এটা মানে এই অংশটুকু বাক্যের এই অংশটুকু আরেকটা তোমার মানে অংশের উপর নির্ভরশীল, মানে আরেকটা অংশের উপর নির্ভরশীল বলতে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সেজন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট। দেখো সাবঅর্ডিনেট কথাটা থেকেই বোঝা যাচ্ছে, অর্থাৎ কি যেমন দেখো স্কুলের একটা বিদ্যালয়ের যেমন প্রিন্সিপাল, আমরা হচ্ছে সাবঅর্ডিনেট। তার মানে কি আমরা কিন্তু এই প্রিন্সিপালের তোমার পারমিশন ছাড়া অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পারি না। সেই জন্য আমাদেরকে বলা হয় সাবঅর্ডিনেট, অর্থাৎ কিনা একজনের উপর আমরা নির্ভরশীল, অর্থাৎ তার উপরে যে আছে তার উপর নির্ভরশীল, অর্থাৎ কিনা এটা নিজে 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 স্বাধীন নয়, স্বয়ং সম্পূর্ণ নয়। সাবঅর্ডিনেট ক্লজ নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, এই ক্লজটা হচ্ছে নিজে স্বয়ং সম্পূর্ণ। আই নো হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, এটাকে কারোর উপর নির্ভর করতে হয় না, সেজন্য একে বলা হয় প্রিন্সিপাল বা মেইন ক্লজ। আর এই যে এই ক্লজটা মানে পরে যেটা আমি বললাম ওয়্যার হি লিভস, হোয়ার হি লিভস, এটার কোনোই মানে থাকবে না যদি নাকি সামনে আই নো কথাটাকে না লেখা হয়। সেই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সেই জন্য এটাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমার এইটুকু যেটুকু আমি তোমাদেরকে বললাম, এই প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের আরেকটাও নাম আছে ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটাও নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে তো জানোই, ডিপেন্ডেন্ট কথার অর্থ কি? ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল কার নির্ভরশীল, উপরে। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ কারোর উপর Dependent। নির্ভরশীল। ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে নির্ভরশীল। তাহলে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটার আরেকটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বা ওই প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, কিন্তু সাধারণত সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না বলে আমরা বলি প্রিন্সিপাল বা মেইন ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো জেনারেলি যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নিজে নিজে মানে স্বয়ং সম্পূর্ণ নয়, এটাকে কারোর উপর নির্ভর করতে হয়, সেই জন্য এটার নাম ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর তার আগে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে এই যে এই ক্লজ গুলো আমরা কেন করছি, কারণ জয়নিং অফ সেন্টেন্সেস যখন আমরা করব তখন আমাদেরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। এবারে দেখো কোন কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ক্লজই থাকবে, যেমন কি ধরো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। সাধারণ আমি সেন্টেন্স পেলাম, হি ইজ এ গুড বয়। এখন দেখো এই সেন্টেন্সটাকে কিন্তু সেইভাবে কি আমরা একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজে ভাগ করতে পারবো? দেখো তো একটু সেন্টেন্সটা ভালো করে তোমরা, এই সেন্টেন্সটাকে কি আমরা প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজে কি ভাগ করতে পারবো?
না ম্যাম। পারবো না। কেন কি বলতো, দেখো এখানে কিন্তু এই যে এইগুলো, এটাতে কিন্তু আরেকটা জিনিসও দেখার বিষয় আছে, তার মানে ছোট ছোট জিনিসগুলো দেখতে হবে। দেখো এখানে কিন্তু একটা সাবজেক্ট ছিল, একটা ভার্ব ছিল। এবারে প্রিন্সিপাল ক্লজে একটা WH ওয়ার্ড এসে যাওয়ার জন্য, অর্থাৎ এটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা, এটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড, অর্থাৎ এটা এই ওয়ার্ডটা কি করলো বলতো, এই যে আই নো আর হি লিভস, এই দুটোটাকে কানেক্ট করেছে, অর্থাৎ কমিউনিকেট করেছে বা কানেক্ট করেছে, জয়েন করেছে। এই ওয়ার্ডটা দিয়েই জয়েন হয়েছে এই দুটো সেন্টেন্স। সেই জন্য এটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড বা জয়েন করার জন্য যে শব্দটা ব্যবহার করেছে সেটা। এবারে দেখো এখানেও একটা সাবজেক্ট আছে, হি। এখানেও একটা সাবজেক্ট আছে কিনা, এটা ক্লজ হলেও এই কানেক্টিং সেন্টেন্স, কানেক্টিং ওয়ার্ডটাকে যদি তোমরা ঢেকে দাও, এই কানেক্টিং ওয়ার্ডটাকে যদি আমি ঢেকে দিই, ধরো এই কানেক্টিং ওয়ার্ডটাকে আমি ঢেকে দিলাম, কানেক্টিং ওয়ার্ডটাকে যদি ঢেকে দিলাম বা মুছে দিলাম, তাহলে এটা কি হলো, হি লিভস হয়ে গেল। হি লিভসটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য হয়। যদি কিনা এই কানেক্টিং ওয়ার্ডটা না থাকতো, ওয়্যার কথাটা না থাকতো, শুধু হি লিভস থাকতো, তাহলেও কিন্তু এটা একটা সম্পূর্ণ বাক্য হতো। কিন্তু এই কানেক্টিং ওয়ার্ডটা থাকার জন্য, এই ওয়্যারটা থাকার জন্য এটা সম্পূর্ণ বাক্য নয়। তাহলে দেখো যখন কিনা মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, তখন দেখবে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে। জেনারেলি সাধারণত যেটা, সেটা হচ্ছে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে। দেখো এখানে আই একটা সাবজেক্ট, আই হচ্ছে একটা সাবজেক্ট, আর হচ্ছে কি আই একটা সাবজেক্ট, আবার এখানে দেখো হি একটা সাবজেক্ট, তাই কি না? এখানে আই একটা সাবজেক্ট, এখানে হি একটা সাবজেক্ট, তাই তো? এখানে আই একটা সাবজেক্ট, এখানে হি একটা সাবজেক্ট। এখানে দেখো নো একটা ভার্ব, এখানে দেখো লিভস একটা ভার্ব, তাই তো? বুঝতে পেরেছো কিনা তোমরা যেটা আমি বললাম কথাটা? দুটো সাবজেক্ট, দুটো ভার্ব পেলাম আমরা। এখন এই সেন্টেন্সটা যেটা আমি লিখেছি, হি ইজ এ গুড বয়, এখানে কটা সাবজেক্ট আছে? এই সেন্টেন্সটাতে কটা সাবজেক্ট আছে? কোনটা উদ্দেশ্য, কোনটাই সাবজেক্টের? একটাই সাবজেক্ট আছে, কোনটা? হি। সরি, সাবজেক্ট হচ্ছে এখানে হি, সাবজেক্ট হচ্ছে হি, হি হচ্ছে সাবজেক্ট। তারপর দেখো একটাই ভার্ব আছে, হি ইজ এ গুড বয়। তো এখানে কিন্তু কোনো ক্লজ নেই, অর্থাৎ ক্লজ বলতে এটা পুরোটাকে আমরা ক্লজ বললেও এটা একটা সেন্টেন্স, অর্থাৎ এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজে ভাগ করতে পারি না। এটাকে আমরা মানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজে ভাগ করতে পারি না। সেই কারণে এই ধরনের সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কি, সিম্পল সেন্টেন্স, মনে রাখবে। এটাকে কি বলা হয়? এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কি, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের মধ্যে কি থাকবে না? মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, অর্থাৎ সেটাকে আমরা আর আলাদা করে ভাগ করতে পারবো না। সেই জন্য এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, লিখে রাখো সবাই, এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি। 1 মিনিট টাইম দিচ্ছি এই কারণে যে তোমরা একটু বোঝার চেষ্টা করো এই সেন্টেন্সটা, কেন এটাকে আমি সিম্পল সেন্টেন্স বলেছি, কেন এটাকে সিম্পল সেন্টেন্স আমি বললাম, সেটা একটু বোঝার চেষ্টা করো নিজেরা, কেন এটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়েছে। কারণ সিম্পল সেন্টেন্সে কি হবে, দেখো একটাই সাবজেক্ট থাকবে। সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, যেখানে হি হচ্ছে সাবজেক্ট, একটাই সাবজেক্ট থাকবে এবং কি একটাই ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব কোনটা? ইজ হচ্ছে এখানে ফাইনিট ভার্ব। তাহলে বুঝতে পেরেছো কিনা? হি সাবজেক্ট থাকবে, একটাই ফাইনিট ভার্ব থাকবে, তখন এটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। তখন সিম্পল সেন্টেন্স এটাকে বলা হবে, কারণ এটার মধ্যে আর দেখো বেশি সাবজেক্ট নেই, বেশি ফাইনিট ভার্বও নেই, যেটা কিনা এখানে আছে, যেটা কিনা এই সেন্টেন্সটার মধ্যে ছিল। আই নো হোয়ার হি লিভস, এখানে দেখো একটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, আরেকটা ফাইনিট ভার্ব। তো সেই কারণে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স নয়। বুঝতে পেরেছো সবাই? সেই কারণে এটা ম্যাম সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই সাবজেক্ট, একটাই ফাইনিট ভার্ব, আর বাকি যেগুলো আছে সেগুলো তো থাকলোই। তাহলে এটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। এবারে দেখো আমি তোমাদেরকে 2 রকমের ক্লজ বলেছি, আরেক রকমেরও ক্লজ আছে। সেটা হচ্ছে কি বলতো, কোন কোন সেন্টেন্সে আমি তোমরা লিখে রেখেছো নিশ্চয়ই ক্লজ গুলো, আমি কি কি বলেছি তোমাদেরকে? ক্লজ গুলো হ্যাঁ এই ম্যাম। পর্যন্ত যেগুলো বললাম সবাই লিখে রেখেছো তো? এগুলো লিখে রাখো, কারণ এগুলো আমি তোমাদের বইতে হয়তো আছে নিশ্চয়ই, তবুও লিখে রাখাটা প্রয়োজন।
এবারে দেখো কিছু সেন্টেন্সে কি হয় দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি, হি, দাঁড়া, হি is poor, he is poor but he is poor but he helps others. He is poor but he helps others. He helps others. তাহলে দেখো সে গরিব কিন্তু সে অন্যদেরকে সাহায্য করে। এই যে আমি কথাটা লিখলাম, হি ইজ পুয়ার বাট হি হেল্পস আদার্স। এবারে দেখো এই যে এখানে যে বাক্য এই মানে এখানে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, সেই সেন্টেন্সটাকে যদি কিনা আমরা দুই ভাগে ভাগ করি, এই সেন্টেন্সটাকে যদি এখানে দেখো এখানে দুটো সাবজেক্ট আছে কিনা, হি এখানে একটা সাবজেক্ট, এই ইজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব। আবার দেখো আমরা মানে যতটা এগিয়ে যাব সেন্টেন্সে, বাটের পরে আবার হি একটা সাবজেক্ট, আবার হেল্পস হচ্ছে একটা কি ফাইনিট ভার্ব, তাই তো? তাহলে এখানে একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনিট ভার্ব আছে কিনা? এখানে একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনিট ভার্ব আছে কিনা, অর্থাৎ মোর দ্যান ওয়ান আছে কিনা? একাধিক বলতে একের অধিক। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো হ্যাঁ, দুটো ma'am. সাবজেক্ট, হ্যাঁ দুটো সাবজেক্ট আর দুটো ফাইনিট ভার্ব আছে। এবারে এই যে মানে সেন্টেন্সটার মধ্যে, এই সেন্টেন্সটাকে যখন আমরা দুটো ভাগে ভাগ করব, প্রথমে কি হি ইজ পুয়ার একটা ভাগ, প্রথমে হচ্ছে হি ইজ পুয়ার একটা ভাগ, হি ইজ পুয়ার এটা একটা ভাগ। আবার দেখো বারটাকে ছেড়ে দিয়ে যদি আমি এটাকে ধরি, হি হেল্পস আদার্স, হি হেল্পস আদার, কারণ বারটা হচ্ছে এখানে কনজাংশন, বারটা এখানে কনজাংশন দিয়ে এটাকে বারটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে জয়েন করার জন্য। তো এখানে দেখো হি ইজ পুয়ার, বারটাকে ছেড়ে দিয়ে যদি আমি এটাকে মার্ক করি হি হেল্পস আদার্স, এখানে দেখো দুটো বাক্যই কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে স্বাধীনভাবে লিখতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট ভাবে লেখা যাবে। দেখো হি ইজ পুয়ার এটা সম্পূর্ণ বাক্য কিনা, হি ইজ পুয়ার হ্যাঁ, ম্যাম. এটা একটা সম্পূর্ণ বাক্য, এটা একটা সম্পূর্ণ বাক্য। আবার দেখো হি হেল্পস আদার্স, আমরা এমনিতেও তো বলি হি হেল্পস আদার্স, তো এটাও একটা সম্পূর্ণ বাক্য, হি হেল্পস আদার্স এটাও একটা সম্পূর্ণ বাক্য। অর্থাৎ কিনা এই দুটোকে আমরা যদি আলাদা আলাদা করে লিখি, দুটোকে আলাদা আলাদা করে লিখলে পুরোপুরি তোমার অর্থ মানে প্রকাশ করবে বা পুরোপুরি একটা বাক্যের কাজ করবে। তো যখন যখন একটা বাক্যের মধ্যে দুটো ভাগই সমানভাবে ডিপেন্ডেন্ট, অর্থাৎ কিনা মানে দুটোই তোমার স্বয়ংসম্পূর্ণ, এই হি ইজ পুয়ার এটাও স্বয়ংসম্পূর্ণ, হি হেল্পস আদার্স এটাও স্বয়ংসম্পূর্ণ। যখন কিনা দুটো ভাগই স্বয়ংসম্পূর্ণ হবে, দুটো হতে পারে তার বেশি হতে পারে, যখন কিনা দুটো ভাগই স্বয়ংসম্পূর্ণ হবে তখন তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তখন আর কেউ প্রিন্সিপালও থাকবে না, কেউ সাবঅর্ডিনেটও থাকবে না, কারণ এদের সমান সমান গুরুত্ব। সমান সমান গুরুত্ব কেন সমান সমান গুরুত্ব? আসলে দুটোই প্রিন্সিপাল ক্লজ, আসলে দুটোই প্রিন্সিপাল ক্লজ, যেহেতু তারা সমান মানে তোমার পদাধিকারী বলা যেতে পারে, সমান র্যাঙ্কে আছে, সেই কারণে এদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। সেই কারণে তখন এদের নামটা পাল্টে হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ, সেই কারণ তখন এদের নামটা পাল্টে হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাও লিখে রাখো, কোঅর্ডিনেট ক্লজের উদাহরণটাও লিখে রাখো, যেটা আমি লিখলাম এইমাত্র, যে হি ইজ পুয়ার বাট হি হেল্পস আদার্স। তাহলে হি ইজ পুয়ার একটা সম্পূর্ণ বাক্য, বাটটাকে ছেড়ে দিয়ে যদি আমরা লিখি হি হেল্পস আদার্স সেটাও একটা সম্পূর্ণ বাক্য। তাহলে দেখো দুটোই যখন সম্পূর্ণ বাক্য হবে, অর্থাৎ কিনা প্রিন্সিপাল ক্লজ হবে বা মেইন ক্লজ হবে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, তখন এদের দুটোকেই সমান নামেই ডাকা হয়, তাদেরকে ডাকা হয়েছে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কেউ বেশি নয় কেউ কম নয়, দুজনেই মানে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দুজনেই স্বয়ংসম্পূর্ণ, দুটোই স্বয়ংসম্পূর্ণ। তাহলে বুঝতে পেরেছো আমার এই কথাটা? এটা কি হ্যাঁ, মানে ma'am, আমার ma'am. কথা, আমার কথাটা ক্লিয়ার হলো তো? তাহলে হ্যাঁ, ma'am. যেহেতু দুটোই কমপ্লিট সেন্টেন্স, সেই কারণে এদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, সেই কারণে এদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এবারে আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে প্রথম যে বাক্যটা আমরা গেছিলাম, আমি যে প্রথম বাক্যটা লিখেছিলাম তোমাদের প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বোঝানোর জন্য, এই প্রথম বাক্যে আই নো ওয়্যার হি লিভস,
এই প্রথম বাক্য যেটা, সেটাতে দেখো আমরা পেয়েছি কি একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি আর একটা কি পেয়েছি, সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি, তাই তো পেয়েছি। আই নো হোয়ার হি লিভস, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যখন কিনা একটা প্রিন্সিপাল ক্লজ আর আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন সেই সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সেই সেন্টেন্সকে বলা হয় তাহলে প্রথম যেটা আমি বলেছিলাম তোমাদের, সেটা কি সেন্টেন্স ছিল? সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এই গঠনের উপর নির্ভর করে, অর্থাৎ কয়টি ক্লজ আছে বা কয়টা সেন্টেন্স আছে তার উপর নির্ভর করে আমরা ভাগ করতে পারি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এক নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স যেটা আমি তোমাদের বললাম, দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবারে তিন নম্বর কোনটা? এই যে তিন নম্বর কমপ্লেক্স সেন্টেন্স কোনটা ছিল একদম প্রথমে, যেটাতে মানে মেইন ক্লজও থাকবে আবার সাবঅর্ডিনেট ক্লজও থাকবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। মনে রাখবে, যেটাতে মেইন ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। বুঝতে পারছো কি আমার কথাটা তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে মনে রাখবে প্রিন্সিপাল ক্লজও থাকবে আবার সাবঅর্ডিনেট ক্লজও থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যেটা আমি বললাম এর আগে, হি ইজ পুয়ার বাট হি হেল্পস আদার্স, এখানে দুটো সেন্টেন্সে যেহেতু স্বয়ংসম্পূর্ণ বাক্য, দুটোই পুরোপুরি মানে তোমার অর্থ বোঝাচ্ছে, অর্থ প্রকাশ করছে, পুরো বাক্যের কাজ করছে, এদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ একাধিক বা ততোধিক থাকতে পারে, অর্থাৎ কিনা মানে দুই বা ততোধিক থাকতে পারে, দুটিও থাকতে পারে কোঅর্ডিনেট ক্লজ একটা সেন্টেন্সে, বা তার বেশিও থাকতে পারে। তো এই ধরনের কোঅর্ডিনেট ক্লজ যখন থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, কোঅর্ডিনেট ক্লজ যখন দুটো থাকবে, সেই সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্সেস বা কম্পাউন্ড সেন্টেন্স। সেই সেন্টেন্সকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, সেই সেন্টেন্সকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো, এই যে বাক্যের ক্লজের উপর নির্ভর করে, অর্থাৎ কিনা বাক্যকে আমরা কিভাবে কয়টা মানে মানে তার গঠনের উপর নির্ভর করে, গঠন বলতে কি কয়টি সাবজেক্ট আছে, কয়টি ফাইনিট ভার্ব আছে, সেই গঠনের, এবং বাক্যটি কিভাবে কানেক্টেড হয়েছে বা বাক্যটি কি আদৌ কানেক্টেড হয়েছে কিনা অন্য কোনো মানে ক্লজের সঙ্গে, তার উপর নির্ভর করে বাক্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে মনে থাকবে সবাই এটা, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কোনটা? যেখানে কিনা কোনো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কে আমরা ভাগ করতে পারবো না, অর্থাৎ কিনা থাকবেই না, অর্থাৎ একটাই সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের কোনো বাকি অংশ থাকবে না, সেই সেন্টেন্সের কোনো অংশ থাকবে না, সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। অর্থাৎ কিনা একটাই সাবজেক্ট, একটাই ইনফাইনিট ভার্ব থাকবে, একটাই সাবজেক্ট, একটাই ইনফাইনিট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ কিনা প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, আবার সাবঅর্ডিনেট ক্লজেও কোনো একটা কানেক্টিং ওয়ার্ড থাকবে নিশ্চয়ই, কিন্তু তারপরে একটা সাবজেক্ট থাকবে, একটা ইনফাইনিট ভার্ব থাকবে। তো সেটা হবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্স যেটা, সেটাতে অ্যাকচুয়ালি কি বলতো, দুটো সিম্পল সেন্টেন্সের মানে জোড়া দেওয়া থাকবে, দুটো সিম্পল সেন্টেন্স সেখানে জোড়া দেওয়া থাকবে, অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজের সেখানে তোমার মিলন হবে। আর সেটা হবে হচ্ছে তোমার কি একটা কানেক্টিং ওয়ার্ড দিয়ে, সেটা একটা কনজাংশন হতে হবে। আর যেমন কি বাট, অর, অ্যান্ড, এগুলো এগুলো দিয়ে তোমার হচ্ছে জয়েনিং হবে। আর দুটোই হবে হচ্ছে সমান সমান ভাবে, মানে দুটো যেটা বাক্যের যেটা দুটো ভাগ থাকবে বা তার বেশি ভাগ থাকবে, তারা সম্পূর্ণই স্বয়ংসম্পূর্ণ থাকবে প্রত্যেকটা ভাগ, তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। তো তখন সেটাকে বলা হবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কোনো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, দুটোই স্বয়ংসম্পূর্ণ যেহেতু ক্লজ, তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কিনা দুটোই মেইন ক্লজ আর কি, মেইন ক্লজের নামটা তখন কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা মানে তোমার সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর সিম্পল সেন্টেন্সে আমরা ক্লজকে সেভাবে ভাগ করতে পারবো না, নেই। সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ আলাদা আলাদা থাকবে না। তাহলে আমি কি আজকে এইটুকু যেটুকু তোমাদের বললাম, এটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজকে এইটুকু অবধি থাকুক, একদিনে বেশি শিখে নিলে তোমাদের পরে মানে বুঝতে অসুবিধা হবে। এইটুকু এইটুকু আজকে তোমরা একটু বাড়িতে, আমি তোমাদের যে রেকর্ডেড ভিডিও যেটা দেবো সেটা তোমরা আরেকবার করে দেখবে, তাহলে দেখবে বুঝতে অনেক সুবিধা হবে। ক্লজটা যদি বুঝে যাও, দেখবে জয়নিং সেন্টেন্সেসটা অনেক সোজা লাগবে। কারণ এই সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স মানে
অর্থাৎ এই জিনিসগুলো তোমাদের ভালো করে জানতে হবে। এই সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স, এটাকে খুব ভালো করে জানতে হবে। সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড খুব ভালো করে যদি জানো তাহলে দেখবে জয়েনিং সেন্টেন্সেসটা চ্যাপ্টারটা খুব সোজা হয়ে যাবে। যা কোশ্চেন আসবে সেটাই উত্তর করতে পারবে। বুঝতে পেরেছো? তো আজকে এইটুকু অবধি থাকুক। হ্যাঁ, আজকে এইটুকু অবধি থাকুক। তো নেক্সট দিন অর্থাৎ কালকে তো আছে তোমাদের ক্লাস। কালকে আমি তোমাদেরকে আবার বাকি এই চ্যাপ্টারের উপরে আমরা আবার আলোচনা করবো। আর আগের দিনের অর্থাৎ গতকাল যেটা আমি পড়িয়েছিলাম আমান্ডা, সেগুলো কোশ্চেন উত্তরগুলো মুখস্থ করেছে সবাই? আমান্ডার ma'am, কোশ্চেন কিছুটা।